নমস্কার, আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের এডগার এলান পোর লেখা দ্য কালো বিড়াল দ্য ব্ল্যাক ক্যাট এই গল্পটি পাঠ করে শোনাবো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শুরু করছি কালো বিড়াল দ্য ব্ল্যাক ক্যাট। যে উদ্দাম অথচ ঘরোয়া কাহিনী লিখতে বসেছি সেটা সকলে বিশ্বাস করবে তা আমি আশা করি না, বা বিশ্বাস করতে কাউকে বলছিও না। আমার নিজের ইন্দ্রিয়গুলোই যেখানে তাদের সাক্ষ্যকেই বাতিল করেছে, সেখানে অন্যে আমার কথা বিশ্বাস করবে সেটা আশা করা তো বাতুলতা মাত্র। তবু আমি বাতুল নই, আর এটাও নিশ্চিত যে আমি স্বপ্ন দেখছি না, কিন্তু কাল আমি মারা যাব। তাই আজই আমার মনকে ভারমুক্ত করতে চাই। এই মুহূর্তে আমার উদ্দেশ্য হচ্ছে কতকগুলি পারিবারিক ঘটনাকে পরিষ্কারভাবে, সঠিকভাবে, বিনা মন্তব্যে জগতের সম্মুখে তুলে ধরা। এই ঘটনাগুলি আমাকে ভয় দেখিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ধ্বংস করেছে। তবু সেগুলি ব্যাখ্যা করার চেষ্টা আমি করব না। আমার কাছে সেগুলি ভয়ের প্রতিমূর্তি ছাড়া আর কিছুই না। কিন্তু অপরের কাছে ততটা ভয়ঙ্কর নাও হতে পারে। হয়তো পরবর্তীকালে এমন কোনো বুদ্ধিমানের দেখা মিলবে যে আমার ভৌতিক অপচ্ছায়াকে অতি সাধারণ ঘটনায় পরিণত করবে। যে সব ঘটনাকে আমি সভয়ে বর্ণনা করছি, আমার চাইতে অধিকতর শান্ত, যুক্তিনিষ্ঠ ও অনুত্তেজিতভাবে কোনো বুদ্ধিমান হয়তো তার মধ্যে অতি সাধারণ কার্যকারণ শৃঙ্খলা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। শিশুকাল থেকেই নম্র ও মানবিক স্বভাবের জন্য আমার খুব সুনাম ছিল। আমার অন্তরটা এত বেশি নরম যে সঙ্গী সাথীরা তাকিয়ে হাসি ঠাট্টা করত। জন্তু জানোয়ার আমার খুব প্রিয় ছিল। নানা রকম জন্তু পোষার ব্যাপারে আমার বাবা মারও সম্মতি ছিল। তাদের নিয়েই বেশি সময় কাটাতাম, আর তাদের খাইয়ে ও আদর করে খুব আনন্দ পেতাম। যত বড় হতে লাগলাম, চরিত্রের এই বৈশিষ্ট্যও তত বাড়তে লাগলো। যৌবনে পদার্পণ করার পরে এই কাজেই সর্বাধিক সুখ পেতাম। একটা বিশ্বস্ত ও প্রখর বুদ্ধিসম্পন্ন কুকুরকে যারা ভালোবাসে, তাদের বুঝিয়ে বলতে হবে না এইভাবে যে আনন্দ পাওয়া যায় সেটা কত তীব্র হতে পারে। মানুষের তুচ্ছ বন্ধুত্ব ও উড়নাতন্তুর মতো ভঙ্গুর বিশ্বস্ততার প্রমাণ যারা পেয়েছে, একমাত্র তারাই বুঝবে একটা জন্তুর প্রতি নিঃস্বার্থ ও আত্মোৎসর্গকারী ভালোবাসা অন্তরের কত গভীরে প্রবেশ করতে পারে। অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল। স্ত্রীর স্বভাবও আমার অনুকূল হওয়ায় বেশ সুখেই হয়েছিলাম। গৃহপালিত পোষা প্রাণীদের প্রতি আমার বিশেষ টান লক্ষ্য করে সে ভালো ভালো জন্তুর জোগাড় করার কোনো সুযোগ হাতছাড়া করতো না। আমাদের বাড়িতে পাখি ছিল, সোনালি মাছ ছিল, একটা সুন্দর কুকুর, খরগোশ, ছোট বাঁদর ও একটা বিড়ালও ছিল। বিড়ালটা ছিল প্রকাণ্ড বড় আর অত্যন্ত সুন্দর, আগা গোড়া কালো, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আমার স্ত্রীর মনটা সম্পূর্ণ কুসংস্কার মুক্তও ছিল না। বিড়ালটার বুদ্ধির কথা বলতে গিয়ে প্রায় প্রাচীন লৌকিক ধারণার উল্লেখ করে বলতো সে, যেসব কালো বিড়ালই ছদ্মবেশী ডাইনি। সে যে খুব গুরুত্ব দিয়ে কথাটা বলতো তা নয়, আর আমিও সেটা উল্লেখ করছি কারণ এই মুহূর্তে কথাটা মনে পড়ে গেল। প্লুটো বিড়ালটার নাম ছিল আমার খুব প্রিয় আর খেলার সঙ্গী। একমাত্র আমিই তাকে খাওয়াতাম, আর সেও সারা বাড়ি আমার পেছন পেছন ঘুরতো। এমনকি বড় রাস্তায় চলার সময়ও অনেক কষ্টে তাকে আমার সঙ্গে যাওয়া থেকে বিরত করতে হতো। এইভাবে আমাদের বন্ধুত্ব বেশ কয়েক বছর চলল। ইতিমধ্যে ফ্রয়েডের অমিতাচারত্বের কারণে আমার স্বভাব চরিত্রের আমূল পরিবর্তন ঘটেছে। যত দিন যাচ্ছে ততই আমি খেয়ালি, খিটখিটে ও অপরের অনুভূতি সম্পর্কে উদাসীন হয়ে উঠছি। স্ত্রীর প্রতি অসংযত ভাষা ব্যবহার করছি, শেষ পর্যন্ত তাকে আঘাতও করছি। পোষা প্রাণীগুলো কিন্তু আমার স্বভাবের এই পরিবর্তন বুঝতে পারত। তাদের যে অবহেলা করছি তা নয়, তাদের প্রতি দুর্ব্যবহারও করছি। খরগোশ, বাঁদর, এমনকি কুকুরটাও যদি ঘটনাক্রমে বা মনের টানে আমার কাছে আসে, তাহলে তাদের প্রতি দুর্ব্যবহার করাটা
আমার নীতিবোধে না আটকালেও এখনো পর্যন্ত প্লুটোর প্রতি কোনো রকম দুর্ব্যবহার আমি করিনি। কিন্তু রোগ আমাকে পেয়ে বসলো, কারণ মদের মতো রোগ আর কি আছে? এবং শেষ পর্যন্ত বুড়ো বয়সে খিটখিটে হওয়ার দরুন প্লুটো আমার বদমেজাজের হাত থেকে রেহাই পেত না। একদিন রাতে শহরের আড্ডাখানা থেকে নেশা করে বাড়ি ফিরে এসে মনে হলো বিড়ালটা আমাকে এড়িয়ে চলতে চাইছে। আর যাবে কোথায়? আমি সেটাকে চেপে ধরলাম, আর প্লুটো ভয় পেয়ে আমার হাতে সামান্য দাঁত বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে দানবের রাগ চড়ল আমার মাথায়। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার মৌলিক সত্তাটি যেন শরীরের থেকে পালিয়ে গেল। একটা শয়তানোচিত বিদ্বেষ শরীরের প্রতিটি তন্তুতে আলোড়ন সৃষ্টি করলো। ওয়েস্টকোটের পকেট থেকে ছোট ছুরিটা বের করে তার ফলাটা খুলে অসহায় পশুটার গলা চেপে ধরে ইচ্ছে করেই তার একটা চোখ তুলে নিলাম। সেই নির্দয় আচরণের কথা লিখতে বসে আজও আমার মুখ লাল হয়ে উঠেছে। শরীরে জ্বালা করছে, আমি কেঁপে কেঁপে উঠছি। সকাল হলে যখন সুবুদ্ধি ফিরে এলো, ঘুমের আবেশে যখন রাতের অসংযমের ধোঁয়া কেটে গেল, তখন স্বীয় অপরাধের জন্য কিছুটা আতঙ্কে, কিছুটা বা অনুতাপে মনটা ভরে গেল। কিন্তু সে অনুভূতি খুবই দুর্বল। মনের গভীরে তার কোনো রেখাপাত হলো না। আবার অসংযমের পাকে ডুব দিলাম। অপকর্মের সব স্মৃতিকে অচিরেই মদের মধ্যে ডুবিয়ে দিলাম। এদিকে বিড়ালটা ধীরে ধীরে ভালো হয়ে উঠল। হারানো চোখের গর্তটা দেখতে ভয়ঙ্কর হলেও কোনো রকম জ্বালা যন্ত্রণা রইল না। আগের মতোই বাড়ির সর্বত্র সে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু আমাকে দেখলেই ভয়ে দৌড়ে পালাতো। যে প্রাণীটি একদিন আমাকে এত ভালোবাসতো, আজ আমার প্রতি তার এই অনীহা। প্রথম প্রথম আমি কষ্ট বোধ করতাম, কিন্তু ক্রমে তার বদলে দেখা দিল বিরক্তি। তারপর ঘটল আমার চূড়ান্ত ও অনিবার্য পতন। দেখা দিল ভ্রষ্টাচার। এই মনোবৃত্তির কোনো বিবরণ দর্শনশাস্ত্রে নেই, তথাপি আমার বিশ্বাস যে ভ্রষ্টাচার মানব জীবনের একটি মৌলিক অনুভূতি, এমন একটি কর্মপ্রবৃত্তি যা মানুষের চরিত্রকে গড়ে তোলে। এমন লোকজন আছে যে একটা কাজ করা উচিত নয় জেনেও সেই নীচ অথবা বোকামির কাজটা শত শত বার করে থাকে। আইনকে আইন বলে জেনেও অনেক ভেবে চিনতে সেই আইনকে ভঙ্গ করার একটা অবিরাম প্রবৃত্তি কি আমার বোধ করি না? আমি বলতে চাই, এই ভ্রষ্টাচারের প্রবৃত্তি আমার চরম পতনকে ডেকে আনলো। নিজের অন্তরের তিতি বিরক্ত করে তোলার এই অপরিমেয় বাসনা, নিজেকে আঘাত করার, শুধুমাত্র অন্যায় করার জন্য অন্যায় কাজ করার তীব্র ইচ্ছাই এই নির্দোষ পশুটির যে ক্ষতি আমি করেছিলাম তাকে পরিপূর্ণ করার দিকে আমাকে ঠেলে দিল। একদিন সকালে ঠান্ডা মাথায় বিড়ালটার গলায় একটা ফাঁস পরিয়ে সেটাকে গাছের ডালে ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দিতে গিয়ে দুই চোখে জলের ধারা নেমে এলো। অন্তরে জমল তীব্র অনুতাপের জ্বালা। সেটাকে ঝুলিয়ে দিলাম কারণ আমি জানতাম সে আমাকে ভালোবাসতো, কারণ আমি বুঝতাম যে সে আমার প্রতি কোনো অপরাধ করেনি। ঝুলিয়ে দিলাম কারণ আমি জানতাম যে আমি একটা পাপের কাজ করছি, এমন মারাত্মক পাপ যা আমার অমর আত্মাকে এমন একটা বিপন্ন অবস্থায় নিয়ে যাবে যেখানে একটা দয়ালু আর একান্ত ভয়ঙ্কর ঈশ্বরের অসীম করুণাও কোনো দিন পৌঁছাবে না। যে রাতে এই নিষ্ঠুর কাজটি করেছিলাম সেদিন আগুন আগুন চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল। বিছানার মশারিতে তখন আগুন জ্বলছে, গোটা বাড়িটাই জ্বলছে। অনেক কষ্টে আমার স্ত্রী, চাকর ও আমি নিজে সে আগুনের ভিতর থেকে পালিয়ে বাঁচলাম। সব শেষ হয়ে গেল। অগ্নিকাণ্ড আমার সমস্ত পার্থিব সম্পদকে গ্রাস করল। হতাশা মাত্র সম্বল করে বেঁচে রইলাম। এই দুর্ঘটনা ও নৃশংসতার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার মতো দুর্বলতা আমার নেই। আমি শুধু একটি ঘটনা শৃঙ্খলের বিবরণ দিচ্ছি, সেখানে কোনো রকম ফাঁক ও ফাঁকি রাখতে আমি চাই না। অগ্নিকাণ্ডের পরের দিন ধ্বংসস্তূপটা দেখতে গেলাম। একটা ছাড়া বাকি সবগুলো দেওয়াল পড়ে গেছে। যেটা খাড়া আছে সেটা দুই ঘরের মাঝখানের দেওয়াল, খুব পুরু নয়। সেই দেয়ালের দিকেই আমার বিছানার মাথার দিকটা ছিল।
এই দেওয়ালটার কাছে বেশ ভিড় জমে গিয়েছে। অনেকে এই দেওয়ালের একটা অংশ গভীর মনোযোগ দিয়ে ভালো করে পরীক্ষা করে দেখছে। আশ্চর্য, অদ্ভুত প্রভৃতি কথাগুলি শুনে আমার খুব কৌতূহল হলো। এগিয়ে গিয়ে দেখলাম যেন সাদা জমির উপর পিতল দিয়ে আঁকা রয়েছে একটা প্রকাণ্ড বিড়ালের মূর্তি। কালো বিড়ালটার সঙ্গে ছবিটার আশ্চর্য মিল। সেটার গলায় একটা দড়িও জড়ানো রয়েছে। প্রথম যখন মূর্তিটা তাছাড়া আর কি বলবো দেখলাম, তখন আমি খুবই বিস্মিত ও আতঙ্কিত হলাম। কিন্তু শেষ পর্যন্ত বিচার বুদ্ধি আমায় সহায়ক হলো। মনে পড়লো বাড়ির নিকটেই একটা বাগানে বিড়ালটাকে ঝুলিয়ে রেখেছিলাম। আগুন আগুন চিৎকার শুনে অনেকেই সেই বাগানে ভিড় করেছিল। তাদেরই কেউ হয়তো দড়ি কেটে বিড়ালটাকে খোলা জানালা দিয়ে ছুঁড়ে দিয়েছিল আমার ঘরের মধ্যে। সম্ভবত আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতেই এ কাজ করা হয়েছিল। অন্য সব ভাঙা দেওয়ালে চাপা পড়ে আমার নিষ্ঠুরতার শিকার সেই বিড়ালটি নতুন লাগানো প্লাস্টারের সঙ্গে লেপ্টে গিয়েছিল। তারপর আগুনের শিখা ও মৃতদেহ থেকে নির্গত এনোকিয়ার সঙ্গে মিশে প্লাস্টারের চুনি ছবিটার আঁকার কাজটা করেছিল। বুদ্ধির বিচার দিয়ে এরকম একটা ব্যাখ্যা দাঁড় করালেও তাতে আমার বিবেক পুরোপুরি সায় দিল না। ঘটনাটা আমার মনের উপর গভীর ছাপ ফেলল। মাসের পর মাস সেই বিড়ালের সেই প্রেতচ্ছায়াকে মন থেকে সরাতে পারলাম না। আমার মনে এমন একটা অনুভূতির সৃষ্টি হলো যাকে ঠিক অনুতাপও বলা যায় না। এমনকি বিড়ালটাকে হারিয়ে আমি খুব দুঃখিত হলাম এবং ঠিক সেই রকম দেখতে আরেকটা বিড়ালকে নানা জায়গায় খুঁজে বেড়াতে লাগলাম, যাতে সেটাকে এনে আগেকার বিড়ালের স্থানটা পুরো করা যায়। একদিন রাতে হতবুদ্ধি হয়ে একটা কুখ্যাত আড্ডায় বসে আছি, এমন সময় হঠাৎ ঘরের একটা বড় পিপের মাথায় বিশ্রামরত একটা কালো বস্তুর উপর চোখ পড়ল। জিন অথবা রামের অনেকগুলো বড় বড় পিপে ঘরটাতে ছিল। কালো বস্তুটার দিকে অনেকক্ষণ তাকিয়ে সেখান থেকে এগিয়ে গিয়ে হাত দিয়ে বস্তুটাকে ছুঁলাম। একটা কালো বিড়াল, বেশ বড় সড়ো, ঠিক প্লুটোর মতো বড়, আর দেখতেও একটি বিষয় ছাড়া সব ঠিক হুবহু প্লুটোর মতো। প্লুটোর দেহে একটাও সাদা লোম ছিল না, কিন্তু এই বিড়ালটার গোটা বুক জুড়ে একটা বড় অস্পষ্ট সাদা ছোপ। গলায় হাত দিতেই বিড়ালটা উঠে বসল, জোরে ঘর ঘর শব্দ করলো, আমার হাতের সঙ্গে গা ঘষল। মনে হলো আমাকে দেখে খুশি হয়েছে। তাহলে তো এতদিনে এটাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। মালিকের কাছে সেটাকে কিনবার প্রস্তাব করলাম, কিন্তু সে লোকটি ওটার মালিকানা দাবি করলো না। ওটার বিষয়ে সে কিছুই জানে না, আগে কখনোই দেখেনি। সেটাকে অনেকবার আদর করে যখন বাড়ি ফিরবার উদ্যোগ করলাম, তখন মনে হলো বিড়ালটাও আমার সঙ্গে আসতে ইচ্ছুক। সঙ্গে নিলাম। পথে চলতে চলতে মাঝে মাঝে নিচু হয়ে পিঠ চাপড়ে আদর করলাম। বাড়িতে পৌঁছেই সেটা নিজেকে বেশ মানিয়ে নিল। সঙ্গে সঙ্গেই আমার স্ত্রীর খুব প্রিয় হয়ে উঠল। আমার দিক থেকে কিন্তু অচিরেই সেটার প্রতি একটা অপছন্দ দেখা দিল। আমি অবশ্য এর উল্টোটাই আশা করেছিলাম, কিন্তু কেন এবং কিভাবে জানি না। আমার প্রতি বিড়ালটার টানই আমার বিরাগ ও বিরক্তির কারণ হয়ে উঠল। একটু একটু করে সেই বিরাগ ও বিরক্তি তিক্ত ঘৃণায় গিয়ে দাঁড়ালো। সেটাকে এড়িয়ে চলি, আগেকার নিষ্ঠুর কর্মটির কথা মনে করে লজ্জায় সেটাকে গালমন্দও করতে পারি না। কয়েক সপ্তাহ পর্যন্ত সেটাকে আঘাত করতে বা অন্যভাবে দুর্ব্যবহার করতেও পারলাম না। কিন্তু ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে সেটার প্রতি একটা অনুচ্চারিত ঘৃণা মনে জাগলো। মহামারীর নিঃশ্বাসের মতোই বিড়ালটার দুর্গন্ধ উপস্থিতি থেকে পালিয়ে বেড়াতে লাগলাম। বিড়ালটাকে বাড়িতে আনার পরদিন সকালে যখন দেখলাম যে প্লুটোর মতোই এরও একটা চোখ নেই, তখন থেকেই তার প্রতি আমার ঘৃণা আরও বেড়ে গেল। অবশ্য এর ফলে আমার স্ত্রীর কাছে বিড়ালটার আদর আরও বেড়ে গেল। যাই হোক, সেটার প্রতি আমার বিরাগের সঙ্গে সঙ্গে আমার প্রতি তার পক্ষপাতিত্ব যেন ক্রমেই বাড়তে লাগলো। সে এমনভাবে আমার পায়ে পায়ে ঘুরতে লাগলো যে সেটা পাঠককে বোঝানো শক্ত। আমি কোথাও বসলে সে হয় আমার চেয়ারের নিচে উবু হয়ে বসবে, নয়তো হাঁটুর উপর লাফিয়ে উঠে আমাকে আদর করবে।
উঠে হাঁটতে শুরু করলে সে এমনভাবে আমার পায়ের দুফাকে ঢুকবে যে আমার পড়ে যাবার মতো অবস্থা হয়, অথবা তার লম্বা ধারালো নখগুলি আমার জামায় ঢুকিয়ে দিয়ে এইভাবে আমার বুক বেয়ে উঠবে। মাঝে মাঝে তাকে জোর মারতে ইচ্ছে হলেও সে কাজটা করতে পারি না, অংশত আগেকার অপরাধের কথা স্মরণ করে। আর স্বীকার করছি, প্রধানত জানোয়ারটার ভয়। ভয়টা অবশ্য কোনো রকম দৈহিক ক্ষতি নয়, তবু সেটাকে যে কি বলে বোঝাবো তাও বুঝতে পারছি না। একান্ত লজ্জার সঙ্গেই স্বীকার করছি যে ধারণার অতীত একটা অলীক কল্পনায় আমার মনের এই আতঙ্ক ও ভীতিকে ক্রমেই বাড়িয়ে তুলতে লাগলো। আগেই বলেছি, এই বিড়ালটার গায়ের কিছু সাদা লোমই তাকে আমার হাতে মারা যাওয়া বিড়ালটার থেকে আলাদা করে রেখেছে। আমার স্ত্রীও অনেকবার এই পার্থক্যের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। পাঠকের নিশ্চয়ই স্মরণ আছে যে এই চিহ্নটা বেশ বড় হলেও গোড়ায় খুবই অস্পষ্ট ছিল, কিন্তু ধীরে ধীরে চিহ্নটা বেশ প্রকট হয়ে উঠল। চিহ্নটা ক্রমেই এমন একটা কিছু প্রতীক হয়ে উঠল যার নাম করতেই আমি ভয়ে শিউরে উঠি। আর সেই কারণেই আমি এই শয়তানটাকে ঘৃণা করি, ভয় করি, আর সাহসে কুলোলে তার হাত থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা করতাম। আমি বলতে চাই যে সেই চিহ্নটা একটা বীভৎস ভয়ঙ্কর বস্তুর, একটা ফাঁসির দড়ির প্রতীক হয়ে উঠেছে আতঙ্ক ও অপরাধের একটা শোকাবহ ভয়ঙ্কর যন্ত্রণা ও মৃত্যুর প্রতিরূপ। এখন আমার মতো হতভাগ্য মানুষ আর কে আছে? আর একটা অধম পশু, যার ভাইকে আমি ঘৃণ্যভাবে হত্যা করেছি, সেই পশুর অধম পশুই আমার জীবনে এনে দিয়েছে এক সহনাতীত দুঃখ। অথচ আমি একটি মানুষ, পরমেশ্বরের আদলে আমার সৃষ্টি। হায় রে, দিনে বা রাতে কখনো আমার মনে এতটুকু শান্তি নেই। দিনের বেলায় জন্তুটা আমাকে মুহূর্তের জন্য একলা থাকতে দেয় না, আর রাতের বেলায় অব্যক্ত আতঙ্কের স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্ন দেখি ওটার তপ্ত নিঃশ্বাস পড়ছে আমার মুখের উপর, তার প্রচণ্ড ভার অনন্তকাল ধরে চেপে বসে আছে আমার বুকের উপর। সেই মূর্তিমান দুঃস্বপ্নকে সরিয়ে দেবার সাহসও আমার নেই। এই সব যন্ত্রণার চাপে আমার মধ্যে যেটুকু ভালো অবশিষ্ট ছিল ক্রমেই তাও ভেঙে পড়ল। অশুভ চিন্তাই আমার একমাত্র সঙ্গী হয়ে উঠল। আমার স্বভাবের খেয়ালিপনা বাড়তে বাড়তে সব কিছুর প্রতি, গোটা মানব জাতির প্রতি ঘৃণার রূপ পরিগ্রহ করল। আর মাঝে মাঝেই যে আকস্মিক ও অসংযত ক্রোধের হাতে আমি অন্ধের মতো আত্মসমর্পণ করে বসতাম, তারই শিকার হতে হলো আমার সেই ধৈর্যশীলা স্ত্রীকে, যে কখনো কোনো অভিযোগ করতো না। দারিদ্র্যের চাপে বাধ্য হয়ে তখন আমরা একটা পুরনো বাড়ির মাটির নিচেকার ঘরে বাস করতাম। একদিন কোনো পারিবারিক কাজে আমার সঙ্গে সেও সেখানে এলো। বিড়ালটা আমার পিছু পিছু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমাকে প্রায় উল্টে ফেলে দিয়েছিল আর কি। রাগে আমার মাথায় আগুন ধরে গেল। একটা কুড়ুল তুলে নিয়ে জন্তুটাকে লক্ষ্য করে আঘাত হানলাম। সে আঘাত ঠিকমতো লাগলে জন্তুটা তৎক্ষণাৎ মারা যেত, কিন্তু আমার স্ত্রী হাত বাড়িয়ে আঘাতটা আটকে দিল। বাধা পেয়ে আমার রাগ চণ্ডাল হয়ে উঠল। স্ত্রীর মুঠি থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে তার মাথায় কুড়ুলের কোপ বসিয়ে দিলাম। সেখানেই পড়ে সে মারা গেল। একটা আর্তনাদ করারও সময় পেল না। এই বীভৎস হত্যাকাণ্ডের পরেই বেশ ভেবে চিন্তে আমি মৃতদেহটাকে লুকিয়ে ফেলার কাজে লেগে গেলাম। জানতাম দিনে বা রাতে কোনো সময় লাশটাকে বাড়ি থেকে সরানো যাবে না, কারণ প্রতিবেশীদের চোখে পড়ার ঝুঁকি আছে। অনেক রকম পরিকল্পনাই মাথায় এলো। একবার ভাবলাম মৃতদেহটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ফেলি। আবার ভাবলাম ঘরের মেঝেতে একটা গর্ত খুঁড়ে সেটাকে পুঁতে ফেলি। আবার ওটাকে উঠোনের কুয়োর মধ্যে ফেলে দিই। না হয় বিক্রির সামগ্রীর মতো একটা বাক্সের মধ্যে প্যাক করে কুলির মাথায় চাপিয়ে বাইরে নিয়ে গিয়ে চলে যাই। শেষ পর্যন্ত এমন একটা ব্যবস্থা স্থির করলাম যেটা সবচাইতে সুবিধাজনক মনে হলো। মধ্যযুগের সন্ন্যাসীরা যেরকম তাদের হাত নিহতদের দেওয়াল গেঁথে লুকিয়ে রাখত, আমিও লাশটাকে সেইভাবে
এই ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে রেখে দেব। সে কাজের পক্ষে ঘরটা খুবই উপযুক্ত। দেওয়ালগুলো ঢিলে করে গাঁথা, সম্প্রতি বাজে মশলা দিয়ে প্লাস্টার করা হয়েছে। ভিজে আবহাওয়ায় সেটা মোটেই শক্ত হয়নি। তাছাড়া একটা দেওয়ালে কোনো নকল চিমনি অথবা অগ্নিকুণ্ডকে এমনভাবে ভরাট করে দেওয়া হয়েছে যে দেখলেই বোঝা যায় না। সহজেই সেখানকার ইটগুলি খুলে লাশটাকে সেখানে রেখে দেওয়ালটা আবার আগের মতো গেঁথে দিলে কেউ কোনো রকম সন্দেহ করতে পারবে না। আমার হিসাবে কোনো ভুল ছিল না। একটা শাবলের সাহায্যে সহজেই ইটগুলো খুলে ফেললাম। লাশটাকে ভিতরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে অনায়াসে দেয়ালটাকে ঠিক আগের মতো করেই গেঁথে দিলাম। কাজটা শেষ হলে খুশি হয়ে দেখলাম সব কিছু ঠিক ঠিক মতো হয়েছে। দেয়ালটাতে ভাঙার চিহ্ন মাত্রও নজরে পড়ল না। মেঝেতে যে রাবিশ পড়েছিল তাও সযত্নে কুড়িয়ে নিলাম। বিজয়ের ভঙ্গিতে চারিদিকে তাকিয়ে নিজেকে বললাম, এখানে অন্তত আমার পরিশ্রম ব্যর্থ হয়নি। আমার পরবর্তী কাজ হলো যত নষ্টের গোড়া সেই জানোয়ারটাকে খুঁজে বের করা, কারণ শেষ পর্যন্ত আমি কৃত সংকল্প হয়েছি যে সেটাকেও মেরে ফেলব। সেই মুহূর্তে বিড়ালটাকে সামনে পেলে তার ভাগ্য সম্পর্কে কোনো সন্দেহই থাকতো না। কিন্তু দেখা গেল চালাক প্রাণীটি আমার রাগের বহর দেখে ভয় পেয়েছে। আমার সামনে হাজির হতেই ভয় পাচ্ছে। জঘন্য প্রাণীটাকে হাতের কাছে না পাওয়ায় বুকের মধ্যে যে কি গভীর স্বস্তি অনুভব করলাম তা বুঝিয়ে বলা বা কল্পনা করা অসম্ভব। সারা রাত সেটার দেখা পেলাম না, আর সেটাকে বাড়িতে আনার পর থেকে এই প্রথম অন্তত একটা রাতও আমি শান্তিতে ঘুমোলাম। হ্যাঁ হ্যাঁ একটা খুনের বোঝা বুকের মধ্যে নিয়ে ঘুমোলাম। দ্বিতীয় ও তৃতীয় দিন কেটে গেল। যাকে নিয়ে এত কাণ্ড তার দেখা মিলল না। আর একবার আমি মুক্তির নিঃশ্বাসও ফেললাম। ভয় শয়তানটা চিরদিনের মতো এ বাড়ি থেকে পালিয়েছে, আর সেটাকে দেখতে হবে না। আমার বড় আনন্দ হলো। পাপকর্মের অপরাধ আমাকে মোটেই বিচলিত করছে না। কিছু কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সেগুলির যথাযথ জবাবও সঙ্গে সঙ্গেই দেওয়া হয়েছে। একটা তল্লাশির ব্যবস্থাও করা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। আমার ভবিষ্যৎ সম্পূর্ণ নিরাপদ। হত্যাকাণ্ডের চতুর্থ দিনে অপ্রত্যাশিতভাবে একদল পুলিশ বাড়িতে এলো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু আমার গুপ্ত স্থানটি দূরধিগম্য জানবার কোনো উপায় নেই। ফলে আমারও কোনো রকম ভাবান্তর ঘটল না। অফিসাররা তল্লাশির ব্যাপারে আমাকেও সঙ্গে নিল। চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি হলো না। শেষ পর্যন্ত তৃতীয় বা চতুর্থ বারের জন্য তারা ভূগর্ভস্থ ঘরে নেমে গেল। আমার মাংসপেশি এতটুকু কাঁপল না। ঘুমন্ত নির্দোষ মানুষের মতো আমার হৃৎপিণ্ডের গতি শান্ত। ঘরের এপাশ থেকে ওপাশ হেঁটে গেলাম। দু হাত বুকের উপর ভাঁজ করে সহজভাবে পায়চারি করতে লাগলাম। পুলিশও হৃষ্টচিত্তে ফিরে যাবার জন্য প্রস্তুত হলো। মনের আনন্দে নিজেকে যেন চেপে রাখতে পারছি না। জয়ের গৌরবে একটা কথা বলেও আমার নির্দোষিতা সম্পর্কে তাদের নিশ্চয়তাকে দ্বিগুণ নিশ্চয় করার জন্য আমি যেন ভিতরে ভিতরে জ্বালা অনুভব করতে লাগলাম। শেষ পর্যন্ত পুলিশের দলটা যখন সিঁড়ি দিয়ে উঠছে তখন আমি বললাম, মহাশয়রা, আপনাদের সন্দেহ নিরসন করতে পেরে আমি আনন্দিত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ভালো কথা মহাশয়রা, এই বাড়িটা খুব ভালোভাবে তৈরি। কিছু বলার প্রচণ্ড ইচ্ছায় কি বলতে কি বলছি তাও বুঝতে পারিনি। আমি বলতে চাই, উৎকৃষ্ট মাল মশলা দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে। এই দেওয়ালগুলো আপনারা চলে যাচ্ছেন মহাশয়রা, খুব শক্ত করে গাঁথা। এই সময় বাহবা পাবার পাগলামিতে হাতের ছড়িটা দিয়ে ঠিক সেই জায়গাটায় বেশ করে জোরে ঠুকলাম যেখানে রয়েছে আমার প্রিয়তমা স্ত্রীর মৃতদেহ। কিন্তু বড় শয়তানের ছোবল থেকে ঈশ্বর আমাকে রক্ষা করুন, উদ্ধার করুন। আমার ছড়ির আঘাতের শব্দ মিলিয়ে যেতে না যেতেই কবরের ভিতর থেকে ভেসে এলো আমার প্রশ্নের উত্তর। একটা চিৎকার, প্রথমে অস্পষ্ট ও ভগ্ন স্বরে, ঠিক কোনো শিশুর গোঙানির মতো। তারপর অতি দ্রুত সেটা হয়ে উঠল একটা বিলম্বিত, উৎকণ্ঠ, অবিরাম আর্তনাদ, সম্পূর্ণ সামঞ্জস্যহীন ও অমানবিক একটা গর্জন, একটা আর্ত বিলাপ, অর্ধেক আতঙ্কের আর অর্ধেক জয়ের।
সে আর্তনাদ উঠে আসতে পারে কেবলমাত্র নরক থেকে, যন্ত্রণায় যে অভিশপ্তরা আর্তনাদ করে আর যে শয়তানরা তা শুনে উল্লসিত হয়, তাদের দুই পক্ষের সম্মিলিত কণ্ঠস্বরে। আমার নিজের মনের কথা বলাই বোকামি। মূর্ছিত হয়ে টলতে টলতে আমি উল্টো দিকের দেওয়ালের উপর পড়ে গেলাম। ভয়ে ও আতঙ্কে মুহূর্তের জন্য পুলিশরাও নিশ্চল হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন। তারপরেই 1 ডজন শক্ত হাত দেওয়ালটাকে নিয়ে পড়ল। দেওয়ালটা ভেঙে পড়ল। অত্যন্ত গলে পচে যাওয়া জমাট রক্ত বাঁধা লাশটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে দর্শকদের চোখের সামনে। তার মাথার উপরে লাল মুখ ও একটি মাত্র আগুন জ্বলা চোখ নিয়ে বসে আছে সেই বীভৎস জন্তুটা, যার কৌশল আমাকে ঠেলে দিয়েছিল হত্যার পথে, আর এখন যার সন্ধানী কণ্ঠস্বর আমাকে তুলে দিয়েছে ফাঁসুরের হাতে। দেওয়াল তুলে আমি শয়তানটাকেও কবর দিয়েছিলাম। শেষ হলো গল্প কালো বিড়াল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভুল ত্রুটি মার্জনীয়। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধূমপান বা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।